প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। আর এই কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু তার হৃদয় মন বাংলাদেশে রয়েছে। তিনি চিন্তায় চেতনায় বাংলাদেশকে নিয়ে ভাবেন। আমাদের প্রিয় মানুষ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূর আমিন। নূর আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, আপনি তো বাংলাদেশের রাজনীতি নিয়ে নানাভাবে কথা বলেন। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কমিউনিটির অনুষ্ঠানগুলোতে আমরা দেখি, এবং নানাভাবে আপনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন এবং ভাবেন। তো সম্প্রতি যে বাংলাদেশের যে ঘটনাগুলো আমরা দেখছি, সেনাবাহিনী নিয়ে, রাজনৈতিক অস্থিরতা, সব কিছু মিলিয়ে কি কি কোন পথে যাচ্ছে বাংলাদেশ, কি মনে হচ্ছে আপনার কাছে? থ্যাংক ইউ সৌরভ ভাই আপনাকে। জি, প্রথমেতে যেটা বলতে চাই সেটা, আমার বয়সের বেশি অংশ সময় আমি এই দেশে, কিন্তু জন্মেছি বাংলাদেশে। ওকে, যেহেতু আমি একজন জন্মসূত্রে বাংলাদেশি, বাংলাদেশের জন্য অবশ্যই মন কাঁদে। আপনি যদি আমার বলেন যে হুইচ কান্ট্রি আই লাভ মোর ইন বিটুইন আমেরিকা অ্যান্ড বাংলাদেশ, আই উইল সে বাংলাদেশ। ওকে। তো সেই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমি রাজনীতিবিদ নই, কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা রাজনৈতিক প্রসঙ্গে বিষয়ে কনসার্ন। সো এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটতেছে সেটা হইল আমরা এইভাবে আশা করি না, এবং আমাদের নিজেদের কিছু ভুল আছে। আমরা ডক্টর ইউনূসের আমরা যেভাবে সমর্থন দিছি, লাইক ব্লাইন্ড অন্ধ সমর্থন, সেক্ষেত্রে প্রথমেতে যার কয়েকটা কাজ করা উচিত ছিল, সেই কাজগুলির ভুলের খেসারত এখন আমরা দিতেছি। আপনি দেখেন, যখন 5ই আগস্ট ঘটলো, 5ই আগস্টের পরে কিছু কিছু জায়গা আছে আপনাদের ক্লিয়ার করা উচিত, পরিষ্কার করার পরে আপনার নেক্সট পজিশনে যাওয়া উচিত। আপনি যেহেতু পরিষ্কার করেন নাই, ওইগুলো আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাচ্ছেন। যেমন আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর যেটা আমাদের কিছু রিফর্ম করা দরকার ছিল, সেটা করা হয়নি, সে ভুলের খেসারত আজকে 54 বছরে দিচ্ছে। তেমনিভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা বলা হয়, 24-এর যে গণ অভ্যুত্থান, 5ই আগস্টের পরে যারা ক্ষমতা নিয়েছেন, যারা এই দেশের ফ্যাসিজম কায়েম করেছে বা এই নানা অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা কি বলছেন আপনি? ওইটা আমি মেন করতেছি। আসলে আমি তো স্পেসিফিক কারোর নাম বলতে চাই না, হয়তো আমার এটা আসে না, তারা তো উচ্চ পর্যায়ের লোক। ওকে, তো মানে আপনারা যদি 5ই আগস্টের পরে কিছু যারা অভিযুক্ত, যারা গত 15 বছর নানাভাবে নানা অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এখনো যারা ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি দরকার ছিল আপনি মনে করছেন? অবশ্যই আমি মনে করি তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল তখন। আর এখন আপনি যখন নিতে চাবেন, আমি প্রথমেই আপনাকে বললাম যে পদে পদে আপনার সমস্যা হবে। কারণ কি, কিছু মানুষকে আপনার কাজে তাদের পজিশনে রেখে আপনার কোনো কাজ অগ্রসর হতে পারে না। একটা এক্সাম্পল দিই, সেটা হলো আপনি দেখেন সচিবালয়, প্রত্যেকটা সেক্টরে সচিবালয় আপনার প্রথম শুরু। কারণ আইন, দেশের অবকাঠামো, উন্নয়ন সব কিছু আমরা সবাই জানি যে মন্ত্রী মিনিস্টার করে, অ্যাকচুয়ালি নট, ইটস কাম ফ্রম মিনিস্ট্রি, সচিবালয় থেকে আসে। তো সচিবালয়ে তো প্রচুর লোক রয়ে গেছে স্বৈরাচারের দোসরগণ। ঠিক তেমনি আরও বড় অন অ্যান্ড অন, আপনি যান আর্মিতে, প্রতিরক্ষা, সব প্রত্যেকটা জায়গায় এগুলো। সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন নেওয়া হচ্ছে। আবার আপনি যখন কোনো অ্যাকশনে যাইতে চান, অলওয়েজ ইউ হ্যাভ টু লুক আওয়ার ব্যাক। তো এই রাস্তাটা যদি আগে তারা শুরুতে ক্লিন রাখতো, তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। এটা কি হচ্ছে, আপনার কি মনে হয় যে এই ওরা তো নির্বাচিত সরকার না, প্রথমত হচ্ছে তারা রাজনীতিবিদ না। ইউনূস একজন ভালো একজন ব্যাংকার, তিনি একজন উদ্যোক্তা, সবকিছু মিলিয়ে এই যে একজন দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা, আর তারা যে অভিজ্ঞতা স্বল্প সময়ের জন্য এসছে, এইটা কি অন্তরায় কিনা, এটাকে বাধাগ্রস্ত হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন একটু অন্তরায়। ডক্টর ইউনূস আসলেই কোনো রাজনীতিবিদ নন, এবং ওনার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা তাকে নেওয়া হয়েছে আমাদের স্বার্থে। ওনার একটা ফেস ভ্যালু আছে ইন্টারন্যাশনালি, ফেস ভ্যালুর কারণে আমরা নিচ্ছি। এখন দেখেন যে ইন্ডিয়ার বিপক্ষে যে উনি কথা বলতেছেন, অন্য কোনো মানুষ হলে পারতো না। আর ইন্ডিয়ার বিপক্ষে যেটা যায়, হ্যাঁ, ইন্ডিয়ার বিপক্ষে যেসব যায় কথা, অন্য কোনো মানুষ হলে পারতো না, এক। আর দুই, ইন্ডিয়া তাকে তুরি মেরে বলে ফেলাইতো যদি ইফ সামওয়ান এলস ডক্টর ইউনূস সাহেব না থাকলে, অন্য কেউ থাকলে এই ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়া ঝামেলা করতে পারতো, এরকম কিছু পারতো, তারা সফল হইতো ঝামেলা করে। ওকে, আচ্ছা, সবকিছু মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি বলেন, জামায়াত বলেন,
এই সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, পরিস্থিতি কি ঘোলাটো হচ্ছে নাকি আপনি ঠিক পথে এগুচ্ছে বাংলাদেশ? রাজনীতি সহজ না, সবসময় পরিস্থিতি একটু ঘোলাটে হবে, ওর মধ্যে আপনার চলে যেতে হবে। রাইট, খুব ভালো কথা যেমন বলেছেন আপনি আপনি। যদি মাছ শিকার করতে চান, আগে পানিটাকে একটু ঘোলা করতে হয়। ওকে, তো ঠিক তেমনি ওকে, আপনি এটা ভালো কথা বলেছেন। অর্থাৎ আপনাকে কঠিন পথ পাড়ি দিতে হবে, ঝামেলা আসবে, বাট এই ঝামেলা মোকাবেলাকে আপনি যদি সাকসেস হন তাহলে আপনি সামনে সুন্দরভাবে মসৃণভাবে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন অনেকেই করে থাকে যে এনসিপিকে নিয়ে, এনসিপি নানাভাবে কমপ্লিকেশন তৈরি করতেছে রাজনীতিতে। আপনার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানে অনেকের, বাংলাদেশের অধিকাংশ মানুষের আস্থা অর্জন করেছে, তারা ভালোবাসা কুড়িয়েছে, তাদের কি রাজনীতিতে আসা উচিত ছিল? আপনার কি মনে হয়? তাদের, এটা একটু কঠিন প্রশ্ন। আপনার পূর্বের ইতিহাস খেয়াল করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত ছিল না। উচিত ছিল না এই জন্যই যে যখন আপনি একটা ভালো কাজ করেন, ইউ হ্যাভ টু বি এ পলিটিশিয়ান মেকার, ইউ ক্যান নট বি এ পলিটিশিয়ান। আপনি যখন পলিটিশিয়ান হবেন তখন আপনি কোনো মানুষের কাছে একক 100% পারফেক্ট হবেন না, ভালোবাসা থাকবে না, ভালোবাসা থাকবে না। তার পাশাপাশি আপনার নামে হয়তো আপনি করছেন কি করছেন না এটা আমরা জানি না, চাঁদাবাজি, অন্যায়, অনিয়ম এগুলো আসতেছে। আপনি যদি পলিটিশিয়ানের বাইরে থাকতেন, বিসাইড আওয়ামী লীগ, এভরিবডি উইল রেসপেক্ট ইউ। সেটা হচ্ছে কি, এখনো তাদের সুযোগ রয়েছে, কিন্তু এখনো তারা যদি সেই দক্ষতা দেখিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে, তবে আগামী নির্বাচনে তাদেরকে ভালো করার কোনো সাফল্য পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? দে হ্যাভ টু ডু লট অফ হোমওয়ার্ক। আগামী নির্বাচনে আরও অ্যাটলিস্ট 2-3 টার্ম, লাইক 15 ইয়ার্স দে হ্যাভ টু ওয়েট। পলিটিক্স নট ইজ টু ইজি। ওকে, কিন্তু এখন তারা 2005-এর আগে পরে, অর্থাৎ জুলাই অভ্যুত্থান সময়টা ডাকলে প্রচুর মানুষ আসতো, অর্থাৎ সেই সময় তাদের জনসমর্থন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তাদের এখন ডাকলে সেটা নেই। এখন এটাকে, এই নির্বাচনের আগে তাদেরকে ভালো কিছু করার জন্য, তাদের সেই যেটা তাদের হারিয়ে গিয়েছে গত কয়েক মাসের মধ্যে, সেটা পুনর্গঠন করার জন্য, তাদের সেই ভালোবাসা ফিরিয়ে পাওয়ার জন্য কি করা উচিত বলে আপনি মনে করছেন? ভালোবাসা আসলে এমন একটা জিনিস, ফিরে পাওয়া কঠিন কাজ, ইটস নট ইজি। অবশ্যই, যখন আমরা তাই মনে করি। যখন কোনো মানুষের মুখ একদিকে থেকে ফিরে নেয় তখন আসে না। দে হ্যাভ টু ট্রাই, দে ক্যান ট্রাই, বাট তাদেরকে অনেক হোমওয়ার্ক করতে, যেটা আপনি একটু আগে বললেন, এবং তাদেরকে আস্থার প্রতিদান দিতে হবে ভালো কিছু কাজ করে। যেই চাঁদাবাজির সেই অভিযোগগুলি রয়েছে, তারা বিভিন্ন সময় প্রভাব বিস্তার করে নানাভাবে, রাজনীতিবিদদের উপরে, প্রশাসনের উপরে, সেনাবাহিনীর উপরে তারা প্রভাব বিস্তার করছে। এগুলো যদি বন্ধ করতে পারে, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে তারা হয়তো তাদের সেই ভালোবাসার তা আবার ফিরিয়ে আসতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ তো আপনার সহজেই অনেক কিছু ভুলে যায়, একদম সহজে ভুলে যায়। আপনি অল্প, এটা ভালো কথা বলেছেন আপনি, আমরা সহজে সবকিছু ভুলে যাই, আবার অল্প সময়ে মানুষকে ভালোবেসে। হ্যাঁ, ভালোবাসি, আমরা ইমোশনাল জাতি। একদম পারফেক্ট। তো সেই ক্ষেত্রে তাদের সুযোগ রয়েছে, আমার বিশ্বাস তারা সেই ভালোবাসার যেটা পেয়েছে মানুষের কাছ থেকে, যে আস্থা অর্জন করেছিল, সেটা ফিরে পাবে। আরেকটা জিনিস বর্তমানে আলোচিত হচ্ছে গত কয়েক মাস যাবত, সেটা হচ্ছে পিআর পদ্ধতি। বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয় যে পিআর পদ্ধতিটা আমাদের প্রয়োগ করা উচিত কিনা নির্বাচনে, নাকি উচিত নয়? পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য এরা সঠিক না এর জন্য আমি মনে করি। প্লাস আপনি যখন একটা দেশ, আয়তন, দেশের পরিস্থিতি চিন্তা করেন, তখন আপনিও নিজেই বুঝবেন পরিষ্কার। অনেক নেতা বলতেছে পিআর কি, বুঝি না, আসলে কথাটা সত্য না। পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য প্রযোজ্য না এর জন্যই যে আমরা ছোট দেশ, আমরা ছোটোখাটো, আমরা শুধু আমি না, আমার দাদা, আমার বাবা, এরা দেখে আসছে যে ছোটোখাটো প্রয়োজনে, প্রবলেমে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টারের কাছে আমরা যাই অভ্যস্ত। এখন আমাদের একটা সমস্যা হইলে আমরা যখন লোকাল গভর্নমেন্ট কারো কাছে যাই, দে ট্রাই দেয়ার বেস্ট টু সলভ দ্যাট, আর আমরাও আশা করে আস্থা নিয়ে তার কাছে যাই। যদি পিআর পদ্ধতিটা হয়, তখন এইটাই হবে যে ওই ব্যক্তি দেশের মানুষকে সে ভরসা তোয়াক্কা করবে না এই জন্যই যে সে তো এই পর্যায়ে আসছে, এই ইউনিয়নে বা ওই থানায় বা ওই উপজেলায় আসছে আমাদের ভোটের মাধ্যমে না, সে আসছে কেন্দ্রে থেকে। সো সে কী করবে, হি উইল অলওয়েজ লুক অ্যাট হিজ সেন্টার হোয়ার হি কাম ফ্রম। আমি যদি মনে করেন বিএনপির লোক হয়, সে ফলো করবে হোয়াট তারেক জিয়া সেইড, হোয়াট ম্যাডাম খালেদা জিয়া সেইড, ওই দিকে থাকবে, জনগণমুখী হবে না। আপনি খেয়াল করেন একটা জিনিস, আপনি জানবেন, কেননা হাসিনা কি করছে,
হাসিনা সে কখনই জনগণের দিকে তাকাইতো না। সে করতে জানে যে আমার এই উপজেলার ম্যাজিস্ট্রেট, জেলার ওসি আর ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রশাসন আমার ক্ষমতা রাখবে, ইন্ডিয়ান আমার ক্ষমতা রাখবে, সেই জন্য সে অলওয়েজ লুক এট দেম, ফোকাস অন অ্যাডমিনিস্ট্রেশন, নট পাবলিক। সো পিআর পদ্ধতি আমাদের জন্য না। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম পিআর পদ্ধতি চাইতেছে। এটা আমার মনে হইতেছে তারা একটু মাঠ গরম করার জন্য, মাঠে থাকার জন্য, কর্মীদের উৎসাহিত করার জন্য, জাস্ট ডু সামথিং অন দ্য স্ট্রিট, সেই জন্য তারা এগুলো করতেছে। আমি মনে করি তারাও ভালোই জানে পিআর পদ্ধতি ইজ নট কারেক্ট এই মুহূর্তে। তবে আরেকটা জিনিস আমি মনে করি যে এই মুহূর্তে পিয়ারটা না দিয়ে, কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে নির্বাচিত সরকার না, সেক্ষেত্রে করে নির্বাচিত সরকার আসলে গণভোটের মাধ্যমে দেশের মানুষ যদি চায় সেটা করা যেতে পারে কিনা? দেশের মানুষ চাইলে হইতে পারে। ওকে, এটা তাহলে আমরা বলতে পারি যে পিয়ার পদ্ধতিটা যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্বাচিত সরকার হলে আমাদের দেশের জন্য ভালো হতে পারে। তখন সংসদ সিদ্ধান্ত নেবে। প্রত্যেকটা জিনিস ডক্টর ইউনূসের উপরে চাপাই দেওয়া তো আমাদের ঠিক না। অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা দেখছি, সবাই জানি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তারা যতটুকু মনে হচ্ছে যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। আপনার কি মনে হয় যদি নির্বাচন না হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? এখানে আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে ওরা নিষিদ্ধ করেনি, ওরা তাদের কার্যক্রম স্থগিত রাখছে। ওকে, আইনের একটা ফাঁকফোকর এগুলো জানে। ওকে, তো করার পরে আমরা চাই নিষিদ্ধ করা হোক একটা নাচ্ছি পাখি হিসেবে। আমি অনেক এর আগে আপনার শোতে বা কারো কোথাও বলছিলাম যে আমেরিকাতেও কাজ হচ্ছে যে আওয়ামী লীগকে সারা পৃথিবীতে নাচ্ছি বাহিনী হিসেবে তার পরিচিতি দান করা। কারণ আপনি জানেন যে তারা কীরকম অসভ্য এবং উচ্ছৃঙ্খল। জেএফকেতে যা এগুলো ঘটলো, সেক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগকে শুধু নির্বাচনে তো আশা দেওয়া উচিতই না, ওদের এই দলটা ওদের কার্যক্রমের কারণে বিলীন হয়ে যাওয়া উচিত, ইতিহাসের সর্বশেষ তলানিতে যাওয়া উচিত, যাতে আওয়ামী লীগ একটা হিস্ট্রি হিসেবে থাকে ইতিহাসে যেন অন্যভাবে যেটা করেছে গত 15 বছর। ওকে, তো আপনার আরেকটা জিনিস সেটা মনে করি যে অনেকে নির্বাচন নিয়ে অভিযোগ করছে যে ঠিক মতো নির্বাচন হবে কিনা, যে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে। বর্তমান যে প্রেক্ষাপট সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনটা কি হবে? নির্বাচন হবে কি হবে না তার আগে আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস আমাদের সম্মানীয় সর্বজনীন ব্যক্তি। সে যেহেতু বলেছে নির্বাচন ফেব্রুয়ারি ফার্স্ট উইক আর সেকেন্ড উইক, সামহাও আমার মনে হচ্ছে অনেকে বলতে আছে 12 তারিখে হতে পারে, ফেব্রুয়ারির 12 তারিখে, রমজানের আগে। তো ইয়েস, সো হবে। ওকে, যদি না হয় সেক্ষেত্রে দেশ কি অস্থিতিশীলতার দিকে যে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, শঙ্কা আছে কিনা? না, নট রিয়েলি না। কারণ যদি না হয় তো সে একটা লিগ্যাল মানুষের সম্মতিক্রমে একটা কারণ দেখাবে যে এই কারণে হলো না, যে কারণটা বিএনপি, জামাত, অন্যান্য ছোটখাটো যারা দল আছে তারা অ্যাকসেপ্ট করবে। তো তারা বলছে যদি বিশেষ ডিজাস্টার যদি না হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। ওকে, আমরা চাই যে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য একটা নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত। এবার আরেকটি প্রশ্ন করি, বর্তমানে যে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ, আগের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই মোটামুটি আমরা দেখে এসেছি যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এবার আপনার কাছে কি মনে হয় আপনার আওয়ামী লীগ যদি নির্বাচন না করে সেক্ষেত্রে কাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? এনসিপি রয়েছে, জামাত ইসলাম রয়েছে, বিএনপি রয়েছে, মূলত জাতীয় পার্টি আপনার মানুষের হৃদয়ে এখন জায়গা দিতে তারা নেই তাদের বললেই চলে। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাটা কাদের মধ্যে হতে পারে? প্রতিদ্বন্দ্বী হবে আপনার জামায়াতের সাথে। আর এনসিপির চেয়ে বড় দল হইল আপনার ভিপি নুরের দল, নামটা বলে গেলাম, নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি আর সামথিং লাইক দিস। কারণ এনসিপির মানুষ এখন চিনে 5ই আগস্টের কারণে। কারণ এনসিপি যে কাজগুলি করছে তার সেই কাজগুলি শুরু হয়েছে ভিপি নুরের দ্বারা। কিন্তু ভিপি নুরও কিন্তু সেই আস্থাটা ধরে রাখতে পারেনি অনেকের কাছে, সেই নানা কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ভিপি নুর বিতর্কিত কারণ হয়েছে, তারপরও ভিপি নুর অনেকের সহানুভূতি গ্রহণ করছে এই আপনার আর্মি বা জাতীয় পার্টির অনুষ্ঠানে। সে যে আক্রমণ করা হয়েছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে
আর সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর হইল যে জামাতের সাথে হাড্ডাহাড্ডি হবে। বিএনপি আর হ্যাঁ, আর জাতীয় পার্টিকেও দূরে রাখা উচিত। জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ আসার সম্ভাবনা আছে অবশ্যই, এক। অবশ্যই। 2 নম্বর হবে, এবং গত 15 বছরও কিন্তু জাতীয় পার্টি কাঁধে ভর করে আওয়ামী লীগ বারবার ক্ষমতা দখল করেছে। শয়তান আওয়ামী লীগের ভোটটা চেপে আসছিল জনগণের মাঝে জাতীয় পার্টির দ্বারা। আরেকটা উদাহরণ হইল, আপনি দেখেন হাসিনাও যেমন ইন্ডিয়ার দিকে তাকাইছিল, ঠিক জাতীয় পার্টি ইন্ডিয়ার দিকে তাকিয়েছিল। জাতীয় পার্টির লিডার ইন্ডিয়া থেকে এসে বলছে যে ওরা আমাদের সাথে কি হয়েছে আমরা বলবো না। কেন বলবেন না? কারণ তারা বলে দিয়েছে আমাকে না বলতে। হ্যাঁ, এটা আমরা দেখেছি, আমাদের মনে আছে, আমরা খুব অবাক হয়েছি। কিছু কিছু ঘটনা আমরা খুব অবাক হয়েছিলাম ওই সময়, যে ধরনের কথাগুলো বলতো আওয়ামী লীগ, জাতীয় পার্টি। সেভাবে সেক্ষেত্রে আমরা এটাও চাই না যে জাতীয় পার্টির তো স্বৈরাচারের দোসরের একটা অংশ, ওদেরও দূরে রাখা উচিত এই ভিপি নূরকে এইভাবে হামলা করার কারণে। ওকে, সবকিছু মিলিয়ে আমরা চাইবো আমাদের দেশটা সুন্দর এবং আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাক। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সে তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো দেশ হলে সবার উপরে। আমরা যে এই দেশে বসবাস করি, আমেরিকাতে এই পার্টি সে পার্টি 2 পার্টি, ওরা যত রকমের মনোমালিন্য, যত রকমের কথায় রাজনীতিতে সমস্যা থাক, যখন দেশের ক্রাইসিস হয় তখন এক হয়ে যায়। বাংলাদেশেও মানুষ সব এক হয়ে যাওয়া উচিত। যখন আপনারা দেখতেছেন আওয়ামী লীগ তথা আওয়ামী লীগকে সাহায্য করে ইন্ডিয়া যেভাবে আসতেছে বাংলাদেশের উপরে শয়তানের মতন ভর করে, কালবৈশাখীর মতন ভর করে কালবৈশাখীর মতো আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের উচিত সবাই একসাথে থাকা। এবং দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো আপনারা অলওয়েজ দেশের প্রতি সুনজর দৃষ্টি রাখবেন, দেশের মানুষকে সাহায্য করবেন। এখান থেকে দেশের কাউকে সাহায্য করা হইলো আপনাকে দেশকে সাহায্য করা, দেশকে ভালোবাসতে, দেশকে ভালোবাসা। দেশকে শুধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইটস নট গুড এনাফ। দেশে অনেক গরিব মানুষ আছে, তাদের যদি আপনি সাহায্য করেন, অটোমেটিকলি এই সাহায্যটাই আপনার কাইন্ড অফ রেমিটেন্সের মতন মানুষের উপকার হয়। অবশ্যই খুবই সুন্দর এবং চমৎকার কথা বলেছেন। আমরা চাই দেশের মানুষ যারা বাংলাদেশি আছে তারা সবসময় বাংলাদেশকে প্রায়োরিটি দিবে, বাংলাদেশকে ভালোবাসবে। নূর আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।